দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজকে পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সঙ্গে রয়েছি আমি মারুফা রহমান এবং আমাদের সঙ্গে আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে পুরো অনুষ্ঠান জুড়েই আলোচনা করবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং শুরুতে জানতে চাই আপনি কেমন আছেন। ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ। আমি ভালো আছি। বিগত 16 বছর আমরা এক দুঃস্বপ্নের সময় অতিক্রম করেছি। এখন জাতির উপর থেকে সেই কালো ছায়া অপসারিত হয়েছে, দেশে আবার একটা সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে, গণতান্ত্রিক পরিবেশ অনেকটা ফিরে পেয়েছি, সেজন্যই অনেকটা ভালো আছি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই জানেন। ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে জুলাই আগস্টে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈর সরকারের পতন হয়েছে। এই শেখ হাসিনার এই সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্র তো অবশ্যই ধ্বংস করেছে, নির্বাচনী ব্যবস্থাকে পণ্ড করেছে, লুটপাট করেছে, খুন, রাহাজানি, গুম এবং বিশেষ করে জনগণের মধ্যে যে একটা ভয়ের আবহ সৃষ্টি করেছে সারা দেশব্যাপী, সেই দুঃস্ব অবস্থার থেকে আপাতত আমরা মুক্ত হয়েছি। আশা করি আগামী দিনগুলোতে আমরা সবাই মিলে সুন্দর একটি গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে পারবো, যাতে করে শেখ হাসিনার দুঃশাসন আর উকিঝুঁকি না মারতে পারে। গণঅভ্যুত্থান পরবর্তী 5 মাস পার করলো বাংলাদেশ, অন্তর্বর্তী সরকার। এই 5 মাস কেমন ছিল? রাজনৈতিক দলগুলোর কার্যক্রম আপনার কাছে কেমন লেগেছে? এই 5 মাসে জনগণ এখনো মুক্তির আনন্দ উপভোগ করছে, এটাই আমার কাছে মনে হয়। কিন্তু জনগণের যে ভাগ্যের উন্নয়ন সেটি এখনও সম্ভবপর হয় নাই। প্রথমত অল্প সময় গিয়েছে। তাছাড়া বর্তমানে যে সরকারটি ক্ষমতায় এসেছে, প্রফেসর ইউনূস বিশ্ববরেণ্য ব্যক্তি, বাংলাদেশের কৃতি সন্তান। আমরা তাকে সব ধরনের সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু তার এবং তার যে টিম, উপদেষ্টা মণ্ডলী, এদের কারোরই রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই, সেজন্য অনেক ভুল ত্রুটি হয়। যার এর মধ্যে আবার তরুণ সমাজ অত্যন্ত অসহিষ্ণু হয়ে পড়েছে। কথায় কথায় তারা রাজপথে এসে মিছিল করে। একটা দাবি দেখলাম একদল ছাত্রের, যে তারা সেনাবাহিনীকে দিয়ে নির্মাণ কাজ করাতে চায়, তাদের বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ করবে বা প্রজেক্টের কাজ করবে সেনাবাহিনী। এটা তো কোনো দাবি দেওয়া হতে পারে না। সেনাবাহিনীর কাজ কি বিল্ডিং বানানো? কিন্তু তারা হয়তো দেখেছে যে যারা এই কাজের জন্য অরিজিনালি দায়িত্বপ্রাপ্ত তারা হয়তো সঠিকভাবে করছে না, কিংবা তারা দুর্নীতিগ্রস্ত নানা কারণে। তবে যাই হোক, এটি নিশ্চয়ই সেনাবাহিনীর কাজ না। এইভাবে প্রতিদিনই নিত্য নতুন দাবি দেওয়া আমরা দেখতে পাচ্ছি। তারপর মনে হয় যে অন্তত একটি দুঃশাসন হাত থেকে আমরা মুক্ত হয়েছি, সামনে একটি সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। আশা করি এই যে শেখ হাসিনা পরবর্তী যে একটা গণতান্ত্রিক সরকারের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি, এটি দিয়ে দেশ এবং জাতি উপকৃত হবে বলে আমরা আশা করি। সেক্ষেত্রে নির্বাচনের প্রসঙ্গ চলেই আসে। নির্বাচন নিয়ে আসলে বিএনপির ভাবনাটা আসলে? নির্বাচন নিয়ে ইতিমধ্যে অনেক জল ঘোলা হয়ে গিয়েছে। নির্বাচনের কথা বললেই উপদেষ্টা মণ্ডলীর অনেকের মুখ অন্ধকার হয়ে যায়। তারা একটা নির্বাচিত সরকার চান বলে আমার মনে হয় না। এটি হয়তো বর্তমানের পরিস্থিতিতে তাদের সাময়িক যে উত্তরণ ঘটেছে ব্যক্তিগত, সেই কারণে হয়তো তারা এই সুবিধাটি হাতছাড়া করতে চান না। কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বই হচ্ছে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তারা কেন জানি না নির্বাচিত সরকার এই মুহূর্তে চান না। তারা কতগুলো সংস্কারের দাবি নিয়ে এসেছেন, যে সংস্কার করার অধিকার একমাত্র নির্বাচিত পার্লামেন্টের। নির্বাচিত জনপ্রতিনিধিরাই যেসব সংস্কার করতে পারেন, সেই সব সংস্কার তারা পার্লামেন্টকে পাশ কাটিয়ে, নির্বাচনকে বাইরে রেখে, গণপ্রতিনিধিদেরকে উপেক্ষা করে তারা এই সব সংস্কার করতে চান। এটিতে আমরা একটু বিব্রত বোধ করছি এবং আমাদের দল, আমরা মনে করি যে একমাত্র একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দেশ আবার গণতন্ত্রের পথে ফিরে যাবে। বিগত 16 বছর আমরা সংগ্রাম করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, নাগরিকের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্যে। এগুলো তো এতদিন ছিল না। এখন এই সরকারের উচিত দ্রুত একটি নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্বভার হস্তান্তর করা, যাতে করে তারা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব ভালোভাবে পালন করতে পারেন। এই 5 মাসে আমি তো কোনো সাফল্য দেখি না। একমাত্র ওই যে 5ই আগস্টে শেখ হাসিনার পলায়নের পর থেকে যে কাজ আমাদের করা উচিত ছিল সে ধরনের দেখি না। যেমন
যারা বিগত 16 বছর অন্যায় অবিচার করেছে, গুম খুন হত্যা করেছে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়া খুবই স্লো। এই স্পিডে গেলে তো আগামী 20 বছর লাগবে তাদেরকে শাস্তি বিধান করতে, এত সময় তো কেউ দেবে না তাদেরকে। সুতরাং এই ব্যাপারে তাদের আরও মনোযোগী হওয়া উচিত। আরেকটি জিনিস আমি লক্ষ্য করি, এই গণ অভ্যুত্থানে বহু তরুণ যুবক সাধারণ মানুষ হতাহত হয়েছে, অনেকের চক্ষু নষ্ট হয়েছে, তাদেরকে সুচিকিৎসা এই সরকার দিতে পারেনি। তাই আমার মনে হচ্ছে যে এদের অনেক কিছু শর্টকাট রয়েছে। আর এই যে সংস্কারের কথা বলে বিভিন্ন কমিশন করেছেন, এদের সবাই ভালো লোক, যোগ্য ব্যক্তি, কিন্তু তাদের এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নাই। 4 সংস্কার কমিশন যেই প্রতিবেদনটি জমা দিলেন প্রধান উপদেষ্টার কাছে, সেটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তার সারাংশটুকু। তো সেক্ষেত্রে এই 4 সংস্কার কমিশনের প্রতিবেদনটি আপনার কেমন লেগেছে? আমরা এটি এখনও ডিটেল স্টাডি করি নাই, এবং আমরা বিএনপির একটি নীতি নির্ধারণী পর্ষদ আছে, স্ট্যান্ডিং কমিটি, তারা বসে এটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তারপরে আমরা আমাদের মনোভাব জানাবো। তবে আপাত দৃষ্টিতে আমি একটা সংস্কারের সাথে জড়িত ছিলাম, পুলিশ বাহিনীর সংস্কারের সাথে। তো এদের পুলিশ সংস্কারের যেই রূপরেখা তারা দিয়েছে সেটি মোটামুটি গ্রহণযোগ্য, কিন্তু নির্বাচনী ব্যবস্থা এবং আরও কয়েকটি শাসন সংক্রান্ত এবং রাষ্ট্রীয় মূল চালিকা শক্তি বা মূল নীতি সম্পর্কে কিছু বিষয় আছে, সে সম্পর্কে আমরা আমাদের কাছে এখনও পরিষ্কার নয়। যেমন যে দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট, সেই আপার হাউসের কি রোল হবে, কি তাদের টার্মস অফ রেফারেন্স হবে, এই সম্পর্কে আমরা এখনও পুরোপুরি অবহিত নই। এবং একটি যে ব্যবস্থা, যে আনুপাতিক যে আনুপাতিক নির্বাচন, সেটি সম্পর্কেও আমাদের কিছু রিজার্ভেশন আছে। তারপরে যে তাদের নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বয়সসীমা 21 বছর করা দেওয়া হয়েছে, এটাও আমাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় না। মনে হয় একটি দলকে সুবিধা দেবার জন্যে বা কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে কমিশনের কিছু তারা প্রভাবিত হয়েছেন এবং তাদের একটা আলাদা এজেন্ডা আছে, সেটি আমাদের কাছে পরিষ্কার নয়। আমরা দলীয়ভাবে বসে প্রত্যেকটি প্রস্তাবগুলো ভালোভাবে স্টাডি করে তারপর আমরা আমাদের মনোভাব জানাবো। তবে একটি জিনিস আমরা উপলব্ধি করছি যে নির্বাচনকে দীর্ঘায়িত করার একটা প্রক্রিয়া লক্ষ্য করা যায়। যেসব বিষয়ে নির্বাচিত সরকার বা নির্বাচিত জনপ্রতিনিধিরা সিদ্ধান্ত দেবে, যাদের সাথে জনগণের খুব একটা যোগাযোগ আছে বলে আমরা মনে করি না, এরা কোনো দিন গ্রামে যায়নি, সাধারণ মানুষের জীবনের দুঃখ কষ্টের সঙ্গে তারা অবহিত নয়, কেতাবই হয়তো অবহিত থাকতে পারে, কিন্তু এইভাবে অনেক কিছুই তারা বলেন যেটা হয়তো কেতাবি জ্ঞান থেকে নির্যাস, কিন্তু বাস্তবতা এটা খাপ খায় না বাংলাদেশের মানুষের সাথে, এগুলো গ্রহণযোগ্য হবে বলে আমরা মনে করি না। যাই হোক, তবুও সংস্কারের প্রয়োজন আছে। তবে এই সংস্কারের যদি লক্ষ্য থাকে যে নির্বাচনকে দীর্ঘায়িত করার, সেটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আপনারা কবে নাগাদ নির্বাচন চান আসলে? আমরা এই জুনের মধ্যে নির্বাচন চাই, কারণ জিনিসপত্রের দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে, এই সরকার সেটিকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক অবনতি হয়েছে। এখনও সেই শেখ হাসিনার পুলিশ বাহিনী টেলিভিশনে এখনও মাঝে মাঝে দেখি কি নির্মমভাবে তারা সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে, তাদের কোনো বিচারের ব্যবস্থা করা হয়নি। সেই যারা শেখ হাসিনার সরকারে যারা কুশীলভ ছিলেন, তারা এখনও বহাল তবিয়তে আছেন। উপর দিকে 2-1জনকে হতে সরানো হয়েছে, কিন্তু অনেক বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় বাহিনী, এগুলো সবই রয়েছে সেই আগের ব্যক্তিদের দ্বারা, যারা অপেক্ষা করে আছে আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায় কিনা, যাতে করে তাদের নিজেদের দুর্নীতি এবং অপকর্ম ঢাকা পড়ে যায়, এই ধরনের চিন্তাভাবনা তাদের মধ্যে রয়েছে। সুতরাং আপাত দৃষ্টিতে যত সহজ মনে হচ্ছে ঘটনাটি, আমরা তো অনুভব করি যে এখনও অনেক কিছুই সংস্কার করা প্রয়োজন, যেখানে তারা শুরুই করতে পারেনি। সংস্কারের যে চলমান প্রক্রিয়া, সেটি ধরে আসলে বিএনপির অবস্থান কি? ধরুন জুনে নির্বাচন হলো, একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলো অথবা আপনারাই আসলেন, সেক্ষেত্রে এই সংস্কার প্রক্রিয়াটা আপনারা কিভাবে আসলে কন্টিনিউ করবেন? এই সংস্কার প্রক্রিয়া তো আমরা স্টাডি করে যেগুলো গ্রহণযোগ্য মনে করি, বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর মনে করি, সেগুলো আমরা বাস্তবায়িত করব। ক্ষমতায় কে যাবে সেটি জনগণের ইচ্ছা, জনগণ
যাকে বেছে নেয় তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। যদি বিএনপিকে দায়িত্ব দেওয়া হয় তাহলে অবশ্যই আমরা সংস্কার প্রস্তাব তো 2023 সালে দিয়েছি, 2 বছর আগেই দিয়েছি আমরা আমাদের 31 দফা কর্মসূচির মাধ্যমে। এর আগেও আমাদের নেত্রী বেগম জিয়া সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, সেগুলো অনেক আগেই আমরা জনগণের সম্মুখে উন্মোচিত করেছি। সেগুলো বাস্তবায়ন করার জন্য আমরা সর্বতোভাবে উদ্যোগ নেব। সংস্কার আমরা চাই, বিশেষ করে গণতন্ত্র এখনও দেশে দুর্বল, প্রাতিষ্ঠানিকভাবেই দুর্বল। তারপরে এই দেশে একটা বড় সমস্যা দুর্নীতি দমন করা। দুর্নীতি রাজনীতিকদেরকে এবং প্রত্যেকটি পেশার মানুষকে গ্রাস করেছে। এমন কোনো প্রতিষ্ঠান নাই যারা দুর্নীতিমুক্ত। সুতরাং এই দুর্নীতির ব্যাপারে কঠিন ব্যবস্থা নিতে হবে নির্বাচিত সরকারকেই। সে ব্যাপারেও আমরা সজাগ রয়েছি। এ ব্যাপারে নিশ্চয়ই আমরা প্রয়োজনীয় সংস্কার গ্রহণ করব। তবে সংস্কার করার অধিকার নির্বাচিত প্রতিনিধিদের, এটা এই সরকারকে মনে রাখতে হবে। এবং যারা বুদ্ধিজীবী শ্রেণীর ব্যক্তি, যারা হয়তো নিজেদেরকে লাইমলাইটে আনার জন্য নানা ধরনের প্রস্তাব দেন, যেটি জনগণের বর্তমান আশা আকাঙ্ক্ষার সাথে সঠিকভাবে প্রতিফলিত হয় না। সুতরাং এই ব্যাপারে নির্বাচিত ব্যক্তিরাই, নির্বাচিত পার্লামেন্টই সংস্কার করবে, এটা সবাইকে মেনে নেওয়া উচিত এবং অপেক্ষা করা উচিত বলে আমি মনে করি। নির্বাচন প্রসঙ্গটা বারবারই আসছে, সেক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচন ধরে যদি বলি, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে এখন অ্যাক্টিভ, সেখানে বিএনপি রয়েছে, জামাত রয়েছে, ছাত্রদের একটি প্রতিনিধিত্ব রয়েছে, সেখানে সবচেয়ে জনপ্রিয় আসলে কারা মনে করেন? জনপ্রিয় আপাতত দৃষ্টিতে মনে হয় বিএনপি জনপ্রিয়, কারণ বিএনপি তো 17 বছর ধরে এই সরকারের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করেছে। ছাত্ররা তো 2 মাস সংগ্রাম করেছে। তো সুতরাং যদিও ফাইনাল পুশ ছাত্ররাই দিয়েছে, যার সাথে জনগণও জড়িত ছিল। বিএনপি এবং বিএনপির সংগঠনসমূহ এর সাথে জুলাই আগস্ট বিপ্লবের সাথে, গণ অভ্যুত্থানের সাথে সরাসরি জড়িত ছিল। শুধু আমাদের ব্যানারটা সেখানে ছিল না। সেই জন্য অনেকের কাছে মনে হতে পারে যে ব্যানার ফেস্টুনে তো বিএনপি লেখা দেখি না। কিন্তু আমরা 17 বছরের যেই সংগ্রাম শুরু করেছি, সেটারই যবনিকাপাত হয়েছে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে। তবে মনে হচ্ছে, আমাদের ধারণা যেহেতু গ্রামে গঞ্জে তো ছাত্রদের বা অন্য কোনো দলের সেই ধরনের সংগঠন নেই। গ্রামগঞ্জের মানুষ বিএনপিকে চেনে, আওয়ামী লীগকে চেনে। আওয়ামী লীগ জনগণের মন থেকে অন্তর্হিত হয়েছে, জনগণের ঘৃণার পাত্র হয়েছে। এখনও বাইরে রয়েছে একমাত্র বিএনপি, যারা জনপ্রিয়তার দাবিদার। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সব দিক থেকে একটা আওয়াজ উঠেছিল যে নতুন বাংলাদেশ দেখতে চায় মানুষ। সেক্ষেত্রে বিএনপি আসলে কিভাবে একটা নতুন বাংলাদেশ জন্ম দেবে বা নতুন বাংলাদেশের নেপথ্যে কাজ করবে, আপনার কি মনে হয়? আমরাও একটি নতুন বাংলাদেশ চাই। বিএনপিতে সবাই তো ফেরেশতা না। রাষ্ট্র পরিচালনা করতে গেলে অনেক ভুলভ্রান্তি হতে পারে, সব দলেরই ভুলভ্রান্তি আছে। বিএনপিরও কিছু কিছু ভুলভ্রান্তি, অনিচ্ছাকৃত ভুলভ্রান্তি হতে পারে। আমরা সেটি সম্পর্কে সজাগ রয়েছি। আমরা ক্ষমতায় গেলে এগুলো অ্যানালাইসিস করে দেখব, এর পুনরাবৃত্তি যাতে না ঘটে। আমরা জানি জনগণের আশা আকাঙ্ক্ষা যাতে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিফলিত হয়, সেজন্য আমরা সম্পূর্ণ সজাগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমাদের যে সংস্কার প্রস্তাব আমরা জনগণের সামনে তুলে ধরেছি, সেগুলো বাস্তবায়নের জন্য আমরা উদ্যোগ নেব। এবং দেশটা তো আমরাই, বিএনপির দাবি করতে পারে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তারপর মুক্তিযুদ্ধে আমরা সবাই অংশগ্রহণ করেছি। বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের দল। সুতরাং এত রক্তের বিনিময়ে যে দেশটি স্বাধীন হয়েছে, এই দেশের মানুষ ভালো থাকুক, এটি একটি কল্যাণ রাষ্ট্র হোক, এটা তো আমরা সবাই চাই। এবং বিশেষ করে গণতন্ত্রকে জনজীবনে কল্যাণকর করে গড়ে তোলার জন্যে, গণতন্ত্র যাতে সত্যিকারভাবে জনগণের কাজে লাগে, জনগণের উপকারে লাগে, সেজন্য আমরা অবশ্যই উদ্যোগ গ্রহণ করব। জামায়াত ইসলাম এবং বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক মিত্রতারা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে মনে হচ্ছে তাদের সেই সম্পর্কে একটা ফাটল ধরেছে, একটা ছন্দপতন হয়েছে। সেক্ষেত্রে আগামী নির্বাচন কেন্দ্রিক আপনাদের সম্পর্কটা কেমন হচ্ছে? জামাত ইসলামী এখনও আমরা তাদেরকে আমাদের মিত্র বলে মনে করি। গণ অভ্যুত্থানের পর তাদের 2-1 নেতার কথাবার্তায় কিছু অসংলগ্নতা আমরা লক্ষ্য করেছি। তারা বিএনপির উপরে কিছু কিছু দোষারোপ করেছেন, যেটি সঠিক নয়। এবং মিত্র হিসাবে আমরা তাদের কাছ থেকে এই ধরনের বক্তব্য আশা করি না। তবুও আমি মনে করি যে
সময়ের পরিক্রমায় আমাদের বন্ধুত্ব এখনও অটুট রয়েছে এবং আগামী দিনগুলোতে এখনও সুযোগ রয়েছে একসাথে নির্বাচন করার। কিন্তু তারা যদি মনে করে যে এখন সময় এসেছে আলাদাভাবে তাদের দলকে তুলে ধরার, আলাদাভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার জন্য তারাও কিছু ভূমিকা রাখবেন, সেটি তারা করতেই পারেন। সকল রাজনৈতিক দলের সেই স্বাধীনতা আছে। তবে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে লড়াই করতে চাই এবং আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের ফলে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে সেটি ধরে রাখতে চাই। সেখানে কোনো ধরনের ফাটল সৃষ্টি হোক কারো বক্তব্যের কারণে, সেটা আমরা চাই না। সেই কারণেই আমার মনে হয় যে জামাত এবং বিএনপি উভয় দলকেই আরও কেয়ারফুল থাকতে হবে যাতে কোনো ফাটল সৃষ্টি না হয়। এই মুহূর্তে তেমন কোনো ফাটল নাই, আমরা এখনও ঐক্যবদ্ধ আছি এবং চেষ্টা করব যাতে ফ্যাসিস্ট পুনরাবৃত্তি ঠেকানোর জন্য যা যা কিছু করা প্রয়োজন আমরা যৌথভাবে করব। তবে রাজনীতিতে প্রতিযোগিতা তো থাকবেই। একটি নির্বাচন হবে, সেখানে সব দল নিজ নিজ ম্যানিফেস্টো নিয়ে অংশগ্রহণ করবে। তো সেখানে জনগণ যাকে বেছে নেবে আমরা তাকেই সমর্থন জানাবো। তো আশা করি আগামী দিনগুলোতে আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হব না। ফ্যাসিবাদকে তাড়ানো হয়েছে এবং তাদেরকে দীর্ঘ সময় এই দেশের বাইরেই আমরা রাখতে চাই এবং শাসন ক্ষমতায় তারা ফিরে আসুক এটা আমরা কল্পনাও করি না, তাহলে দেশ একেবারেই ধ্বংস হয়ে যাবে। তারা প্রধানত যেই দলটি এখন ক্ষমতার বাইরে রয়েছে আওয়ামী লীগ, এরা তো নামেই বাংলাদেশে, কিন্তু তাদের কাজকর্ম সব কিছু প্রতিবেশী রাষ্ট্রকে সহায়তা করার জন্যে। তারা এই দেশের সকল স্বার্থ বিকিয়ে দিয়েছে রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে থাকার জন্যে। আমরা এই দেশে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই। সেই জন্য আমার মনে হয় যে সব রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধভাবে আগামী দিনে কাজ করে যাবে, এটাই আমরা আশা করি। রাজনীতির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আপনার কাছ থেকে আরও বেশ কিছু তথ্য আসলে জানার আছে, তবে তার আগে নিচ্ছি একটি বিরতি। দর্শক, বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানের সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিউজ24 এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সঙ্গে। সম্প্রতি 4 সংস্কার কমিশন প্রধান উপদেষ্টাকে তাদের প্রতিবেদন তুলে দেওয়ার পরে আমরা একটি সংবাদ সম্মেলনে দেখেছি উপদেষ্টারা বলেছেন যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সংলাপ শুরু হবে এবং সেই সংলাপের পরেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। তো সেক্ষেত্রে এবছরই নির্বাচনের রোডম্যাপের একটা আন্দাজ আমরা পাচ্ছি। আপনারা জুনেই নির্বাচন চাচ্ছেন, এটি কি সাংঘর্ষিক কিনা? না, যদি সদিচ্ছা থাকে তাহলে কিছুই সাংঘর্ষিক না। তবে আমরা লক্ষ্য করেছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা তারা এত সহজে নির্বাচন দিতে চান না। তারা এটাকে যত বিলম্বিত করা যায় সে ব্যাপারে তারা উদ্যোগ নিয়েছেন। এমন পরিকল্পনার কথা বলেন যাতে বহু সময় লাগে। সংস্কার হলো একটি চলমান প্রক্রিয়া। সংস্কার তো কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সেই জন্য এই সরকারের মেয়াদ তো কিয়ামত পর্যন্ত দেওয়া যায় না। এবং বিশেষ করে যেটি তাদের কাজ না, যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে তো জনগণের সহায়তা লাগবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ লাগবে। কিন্তু তারা জনগণকে পাশ কাটিয়ে, জনগণকে কনসাল্ট না করেই তারা নানা ধরনের সংস্কার বাস্তবায়িত করতে চান। তো এটাকে নানা ধরনের প্রোক্লামেশন বা নানা ধরনের কথা বলতে চান, গাল ভরা অনেক বুলি দিতে চান। বাংলাদেশের সাধারণ মানুষ কি চায়? সাধারণ মানুষ চায় যে সে নির্ভয়ে নিজের ভোটটা দিতে পারবে, যাকে ইচ্ছা তাকে ভোটটা দিতে পারবে, সে নির্ভয়ে কথা বলতে পারবে। একটা কথা বলার পর সে নিগৃহীত হবে না, তাকে এসে পুলিশ তাড়া করবে না, মিথ্যা মামলা দিয়ে তাকে কোনো হয়রানি করবে না, সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য তাকে গুম কেউ করবে না। ভয়ের আবহ থেকে মুক্তি চায়। এইসব ব্যাপারে তো তাদের কোনো কথা নাই। তারা আছে কি প্রোক্লামেশন নিয়ে এবং নানা ধরনের, যেমনি নো ভোট পৃথিবীতে কোন দেশে আছে? একমাত্র স্ক্যান্ডিনেভিয়ান একটা দেশ, নরওয়ে বা ডেনমার্ক। পৃথিবীতে যদি 200 রাষ্ট্র থাকে তার মধ্যে 2টা রাষ্ট্র এই নো ভোট নাই। শুধু ক্রিটিসাইজ না করে আমরা চাই দেশের ভালো লোক, শিক্ষিত লোক এবং সমাজের কল্যাণ করতে পারে এমন সব ব্যক্তিরা রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত। তাহলে তো রাজনীতি ক্লিনজিং যেটা সম্ভবপর হবে। কেবল দূর থেকে সমালোচনা করে তো এই রাষ্ট্রের সংস্কার করা যাবে না। কিন্তু এখন মনে হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিদের উপর একটা অনাস্থা রয়েছে বর্তমানে কিছু বুদ্ধিজীবী শ্রেণীর লোকের কাছে। তো এটা দূর করতে হলে এক তো আইন কানুনের সংস্কার দরকার, যেটা আমরা ওয়েলকাম করি। দুর্নীতি দমন করতে হবে
আর নির্বাচনটিকে সুষ্ঠু করতে হবে। দুটা সুষ্ঠু নির্বাচন হলে সমাজে এইসব খারাপ লোকগুলা, সমাজ বিরোধী লোকগুলা প্রত্যাখ্যাত হয়ে যাবে জনগণ কর্তৃক। দেশের জনগণ ভোট দিতে জানে তো, কিন্তু তারা মনে করে দেশের জনগণ ভোট দিতে জানে না, ভোট দিতে বোধহয় পিএইচডি ডিগ্রি লাগবে, তাদের এইসব চিন্তাভাবনা আছে। উচ্চশিক্ষিত না হলে তারা সঠিকভাবে প্রার্থী বেছে নিতে আপনারা পারবে না। আসলে নির্বাচনের প্রক্রিয়াটা কি চান? কোন প্রক্রিয়ায় নির্বাচন চান? বর্তমানে যে প্রক্রিয়া আছে এই প্রক্রিয়ায় নির্বাচন হবে। কোনো ইভিএমের কোনো প্রয়োজন নাই। ব্যালটে যেভাবে এতদিন মানুষ ভোট দিয়ে আছে সেভাবেই হবে, সরাসরি নির্বাচন হবে। ওই আনুপাতিক নির্বাচন নয় যে মানুষ শুধু প্রতীকে ভোট দিবে, ব্যক্তিকে দেখবে না কাকে ভোট দিতে যাচ্ছে, এসব বাংলাদেশে চলে না। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে অভ্যস্ত, তারা জনপ্রতিনিধিকে জানতে চায়, দেখতে চায়, একজন ভালো মানুষকে ভোট দিতে চায়। এভাবে সিম্বলে ভোট দিলে তো সেটা হবে না। অনেক উন্নত দেশে হয়তো হতে পারে, পৃথিবীর অল্প কয়েকটা দেশে এই ধরনের আনুপাতিক নির্বাচন রয়েছে। কিন্তু তারপরেও এই যে নির্বাচনে অংশগ্রহণের যে বয়সসীমা যে কমিয়ে দিল, 21 বছরে একজন ব্যক্তি জনপ্রতিনিধি হবে, কি তার অভিজ্ঞতা আছে, কতটুকু তার জ্ঞানগম্যি আছে, কতটুকু তার এক্সপেরিয়েন্স আছে জনগণের সাথে সুখ দুঃখের অঙ্গীকার হওয়ার মতো। মনে হচ্ছে যে তাদের কোনো একটা এজেন্ডা আছে। এমনও দুষ্ট লোকে বলে যে তাদের একটা ওই যে কিংস পার্টি তারা গঠন করতে যাচ্ছে, নাগরিক দল, জাতীয়তা নাগরিক, সেটাকে সময় দেওয়ার জন্যই নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে এবং বয়সসীমাও কমানো হচ্ছে। যে তাদের অনেক তরুণ প্রার্থী আছে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, বা তাদের সেই সাবালকত্ব, নির্বাচনে অংশগ্রহণ করার মতো সাবালকত্ব অর্জিত হয়নি। এসব কারণে কয়েকটা যে সংস্কার করা হয়েছে এগুলোর জন্য সাধারণ মানুষের মনে কিছুটা সন্দেহ এখানে রয়ে গিয়েছে। এছাড়াও বাংলাদেশের রাজনীতিতে জনগণের উপরে আস্থা রাখাই উচিত। এই নির্বাচন এবং তারপরের নির্বাচন, দুটি নির্বাচনে আমার মনে হয় যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে এই দুর্বৃত্তরা সমাজ দেহ থেকে অপসারিত হবে, দুর্নীতিবাজরাও চলে যাবে এবং এই ধরনের রাষ্ট্র লুণ্ঠন করে যারা বিদেশি ইউরোপ আমেরিকাতে নিজেদের ভাগ্য গড়েছে এদেরকে ফিরিয়ে এনে বিচার করতে হবে। এই ব্যাপারে তো কোনো উদ্যোগ দেখি না। সরকার এই যে এতগুলো বেগমপাড়া বানানো হলো আমেরিকাতে, কানাডাতে, দুবাইতে, মালয়েশিয়াতে, এই যে প্রত্যেকটা এমপি, আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, এমনকি ছাত্রদলের, ছাত্রলীগের নেতাকর্মী হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে, এদেরকে গ্রেফতার করে শাস্তি দেওয়ার ব্যাপারে, এই ব্যাপারে তো কোনো উদ্যোগ দেখি না। এবং এত বড় দুর্বৃত্তরাও তো বেশ কয়েকদিন রাষ্ট্রীয় হেফাজতেই ছিল, তাদেরকে ধরা হয়নি, অনেককে এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে। তো এই ধরনের এই দুর্বৃত্তদেরকে সহায়তা করেছে সরকারের একটি অংশ, এটি বলতে আমার কোনো দ্বিধা নেই। তো এইসব দিকে মনোযোগ না দিয়ে কেবলমাত্র কাগজে কলমে সংস্কার করা চাইতে চোখের সামনে যেসব অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে তাদের তো শাস্তি বিধান করা উচিত, বিশেষ করে পুলিশ বাহিনী। আজকের সকালে দেখলাম যে হৃদয় নামে একটি ছেলেকে গাজীপুরে এখানে যেভাবে ঘিরে ধরে, যেভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়েছে, ভিডিও ফুটেজে তাদের চেহারা দেখা যাচ্ছে। কই, তাদের তো এই মিডিয়া এটা তুলে না ধরলে তো আমরা জানতামই না। তো এইসব ব্যাপারে কোনো উদ্যোগ নাই, কেবল কাগজে কলমে নানা ধরনের গাল ভরা বুলিয়া উড়িয়ে যাচ্ছে। আর কিভাবে তাদের এই শাসনকালকে প্রলম্বিত করা যায় এটা নিয়েই তারা ব্যস্ত রয়েছে সব। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের আপনি একজন অন্যতম সাক্ষী, এবং রণাঙ্গন নিয়ে আপনার কাছে বেশ কিছু বিষয় জানার আছে আমাদের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে রণাঙ্গনের আপনার যে স্মৃতি, সেটি জানতে চাই তার জন্মদিন উপলক্ষে। ধন্যবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের এক নন্দিত ব্যক্তি। তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। প্রথমত 1971 সালের 26শে মার্চ রাতের প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। সে সময় জনগণ, তার কয়েক ঘন্টা আগেই পাকিস্তান সেনাবাহিনী ঢাকা এবং অন্যান্য স্থানে বাঙালিদের উপরে একটা বিরাট হত্যাযজ্ঞ চালিয়েছে এবং এই গণহত্যার প্রতিবাদে সাধারণ মানুষ তখন, তারা এই গণহত্যার বিরুদ্ধে দাঁড়াবার মতো কোনো শক্তি তখন দেখা যাচ্ছিল না। রাজনৈতিক দলের নেতারা তখন পালিয়ে পাশে চলে গিয়েছেন। কিন্তু স্বাধীনতা ঘোষণা একটা সম্পূর্ণ ভিন্ন একটি পরিপ্রেক্ষিত এবং পাকিস্তানিদের এই হত্যাযজ্ঞ সৃষ্টি করার ফলেই বাঙালিদের কাছে স্বাধীনতা ঘোষণা করা ছাড়া, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না। তখনই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন 5টি ক্যান্টনমেন্টে কর্মরত ছিল,
তারা বিদ্রোহ করে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে। প্রথম বিদ্রোহী মেজর জিয়াউর রহমান, 8ম ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক, তিনি চট্টগ্রামে সেনানিবাসে বিদ্রোহ করেন এবং পরের দিন 27শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জাতির উদ্দেশ্যে স্বাধীনতার ঘোষণা দেন। বলাই বাহুল্য, এই সময় যদি পাকিস্তানি সেনাবাহিনীর বাঙালি সৈনিকরা আমরা যদি বিদ্রোহ না করতাম তাহলে কোনো মুক্তিযুদ্ধ হতো না। মুক্তিযুদ্ধ না হলে আজও পাকিস্তান থেকে যেত। কারণ এই বর্বর হারমাত বাহিনীর মোকাবেলা তো সিভিলিয়ান সাধারণ মানুষ করতে পারতো না। যদি কেউ অস্ত্র নিয়ে তাদের আমরা যেভাবে বিরোধিতা করেছি, আমরা হাজার হাজার ছাত্রকে ভর্তি করেছি, ট্রেনিং দিয়েছি, তাদেরকে নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমরা যদি এইভাবে পাক বাহিনীকে রুখে না দাঁড়াতাম তাহলে দেখা যেত যে যারা পালিয়ে গিয়েছে পাশের দেশে রাজনৈতিক নেতা, তাদেরকে ফিরিয়ে আনা হতো। শেখ মুজিবুর রহমান হয়তো আবারও দেশের প্রধানমন্ত্রী হতেন, কিন্তু এই দেশটি এখনও পাকিস্তানি থাকতো। কিন্তু আমরা যেভাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআরের সৈনিকেরা বিদ্রোহ করে পাক বাহিনীকে রুখে দাঁড়িয়েছিলাম এবং হাজার হাজার ছাত্র যুবক আমাদের সাথে এসে যোগ দেয়। আমরা তাদেরকে ট্রেনিং দিয়েছি, কিভাবে রাইফেল ফায়ার করতে হয় শিখিয়েছি, যুদ্ধের কলাকৌশল দ্রুত 3-4 সপ্তাহের মধ্যে তাদেরকে শিখিয়েছি এবং তাদেরকে নিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছি। এই মুক্তিযুদ্ধ বাঙালিদের পরম গর্ব। এটি নিয়ে যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই গর্ববোধ করবে এবং স্বাধীনতা যুদ্ধে বিভিন্ন রণাঙ্গনে বীর যোদ্ধারা যেভাবে যুদ্ধ করেছে এবং পাক বাহিনীকে পরাজিত করেছে, সেটি এক গৌরবময় ইতিহাস। মেজর জিয়া স্বাধীনতা ঘোষণার পরপরই তিনি নিজেই 8ম ইস্ট বেঙ্গল এবং ছাত্রদেরকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। আমরা যশোর, জয়দেবপুর, সৈয়দপুর এবং কুমিল্লা এইসব ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যেসব ব্যাটালিয়ান সময় ছিল, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাঙালিদেরকে নিয়ে গড়া সেনাবাহিনী, সৈনিকেরা সবাই বাঙালি। তো এদেরকে নিয়ে আমরা যে মুক্তিবাহিনী গড়ে তুলি তার নেতৃত্ব দিয়েছিলেন মেজর জিয়াউর রহমান। জুন মাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1ম, 3য় এবং 8ম ব্যাটালিয়ান নিয়ে গড়ে তোলা হয় জেড ফোর্স, বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নিয়মিত ব্রিগেড। এই জেড ফোর্স মেজর জিয়ারি নামের অধ্যক্ষ নিয়ে গঠিত। 9 মাস অত্যন্ত বীরত্বের সাথে এই জেড ফোর্স যুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধের সবচাইতে বেশি সাহসিকতা পদক জিয়ার নেতৃত্বে এই জেড ফোর্স অর্জন করেছিল এবং জেড ফোর্সের শহীদদের সংখ্যাও সর্বাধিক। আমরা রণাঙ্গনে বহু তরুণ যুবক ছাত্র, আমার ব্যাটালিয়নের 3 জন অফিসার যুদ্ধে শহীদ হয়েছেন। আমি যশোর ক্যান্টনমেন্টের একমাত্র বিদ্রোহী অফিসার। যশোর ক্যান্টনমেন্টে 8 ঘণ্টাব্যাপী যুদ্ধ হয় 30শে মার্চ তারিখে। আমার সাথে একজন তরুণ সেকেন্ড লেফটেন্যান্ট যোগ দিয়েছিলেন, যিনি 8 ঘণ্টার এই যুদ্ধে শহীদ হন এবং বিকেলের দিকে আমি 200 সৈনিক নিয়ে যশোর ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসি এবং ওই অঞ্চলে ছাত্রদেরকে নিয়ে এবং আমার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদেরকে নিয়ে একটি বাহিনী গড়ে তুলি। ছাত্ররা আমার অধীনে 500 ছাত্র ছিল, যাদেরকে 6 সপ্তাহ ট্রেনিং দেওয়া হয়েছে মেঘালয়ের তেলঢালা নামে একটি স্থানে, যেখানে জেড ফোর্স গঠিত হয়েছিল। এই 500 ছাত্র যুবক 6 মাস ট্রেনিং পেয়ে দুঃসাহসী যোদ্ধায় পরিণত হয়েছে। পাক বাহিনীর সাথে বিভিন্ন রণাঙ্গনে হাতাহাতি যুদ্ধ করেছে তারা। একটি স্মরণীয় মুহূর্ত যদি আমরা জানতে চাই আপনার কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে, রণাঙ্গনের কোনো একটি মুহূর্ত যেটি আপনাকে আসলে ছুঁয়ে গেছে। 2টি মুহূর্ত এই মুহূর্তে মনে পড়ে। 28শে নভেম্বর তারিখে জকিগঞ্জের গৌরীপুরে পাক বাহিনীর 31 পাঞ্জাব রেজিমেন্ট আমার ব্যাটালিয়ন 1ম ইস্ট বেঙ্গলের উপরে আক্রমণ চালায়। এই আক্রমণে তাদের 80 জন নিহত হয়। তাদের কমান্ডার মেজর সরওয়ার পাকিস্তানি, সেও নিহত হয় এবং তাদের 30 জনকে আমরা জীবিত অবস্থায় বন্দী করি। এই যুদ্ধে আমাদের সাথে নেতৃত্ব দিয়েছিলেন মেজর জিয়াউর রহমান। এই একটি স্মৃতি তার সাথে রয়েছে। এই যুদ্ধে আমাদেরও ক্যাপ্টেন মাহবুব রহমান এবং আরও কয়েকজন সৈনিক শহীদ হয়। সবচাইতে যে মুহূর্তটি আমার কাছে আকর্ষণীয় মনে হয় সেটি হলো যে ওই সময় বাংলাদেশে 18টি জেলা ছিল। একটি মাত্র জেলা মুক্তিবাহিনী একক প্রচেষ্টায় দখল করেছে, সেটি হলো সিলেট জেলা। আমাদের গৌরীপুরের পর কানাইঘাট জয় করার পর আমরা পরিকল্পনা নিলাম যে আমরা সিলেট শহরে সবার আগে প্রবেশ করব। সিলেটের কাছে, সিলেটের উপকণ্ঠে একটি গুর্খা ব্যাটালিয়নকে ভারতীয় বাহিনী হেলিকপ্টারে ড্রপ করেছিল। আমাদের 1ম ইস্ট বেঙ্গলকে বলা হয়েছিল তাদের সাথে যুক্ত হওয়ার জন্যে। আমরা সেই কারণে এই সিলেটের প্রচলিত সড়ক বাদ দিয়ে
এই বিল, হাওর এবং চা বাগানের মধ্যে দিয়ে সিলেটের দিকে অগ্রসর হতে থাকি। আপনারা অনেকেই মাও সেতুংয়ের লং মার্চের কথা পড়েছেন। আমাদের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস এটি হলো অত্যন্ত স্মরণীয় একটি লং মার্চ। কানাইঘাট টু সিলেট এই দীর্ঘ পথ আমরা যুদ্ধক্ষেত্র এড়িয়ে হাওরের মধ্যে দিয়ে চা বাগানের ভিতর দিয়ে ধীরে ধীরে সিলেটের দিকে যাচ্ছিলাম। আমাদের খাবার দাবার আমাদের পিঠে ছিল, কারণ আমরা বিচ্ছিন্নভাবে মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সিলেটের দিকে। সেই জন্য আমাদের খাবার দাবার অ্যামুনিশন আমাদেরকে ক্যারি করতে হয়েছে। তো 3-4 দিন এভাবে চলার পর হঠাৎ সামনে দেখলাম যে একটা সাদা বিল্ডিং দেখা যায়। পরবর্তীকালে জানতে পেরেছি এটা হলো সিলেটের এমসি কলেজের প্রিন্সিপালের বাসা। তো আমরা ওঠার পর তখনও যুদ্ধ চলে সিলেট থেকে 8 মাইল দূরে খাদিমনগর এলাকায়, অথচ আমরা সিলেট শহরের ভিতরে প্রবেশ করে গিয়েছি সবার আগে। তখন পাক বাহিনী সেখানে সকালবেলা তাদের এই এমসি কলেজের প্রিন্সিপালের বাসার থেকে পাক বাহিনী সৈনিকরা বেরিয়ে এসে রোদ পোহাচ্ছিল। তারা নিশ্চিন্ত ছিল, কারণ যুদ্ধ চলে তখন 8 মাইল দূরে। তখন আমাদেরকে টিলার উপরে দেখে তারা চিৎকার করে জিজ্ঞেস করে যে আমরা কারা, কারণ সিলেটের এত ভিতরে যে হঠাৎ করে মুক্তিবাহিনী প্রবেশ করেছে এটা তারা কল্পনা করেনি। দ্বিতীয়ত আমাদের পরনে খাকি পোশাক, হাতে চাইনিজ অস্ত্র, সেটাও তাদেরকে কিছুটা ধাঁধার মধ্যে ফেলেছে। আমরা দ্রুত ট্রেঞ্চ খোঁড়ার চেষ্টা করছি, কিন্তু ট্রেঞ্চ অসম্পূর্ণ থাকতে হাঁটু পর্যন্ত খোঁড়া হয়নি। নর্মালি শোল্ডার লেভেল পর্যন্ত গর্তের মধ্যে থাকতে হয় যাতে করে এফেক্টিভলি ফায়ার করা যায়। কিন্তু আমরা যেহেতু ট্রেঞ্চ খোঁড়া সম্পূর্ণ করতে পারিনি, আমাদের উপরে কয়েকটি আক্রমণ তারা করে। এটা হলো 14ই ডিসেম্বর সকালে, যার ফলে আমার কোম্পানির উপরেই আক্রমণ আসে। আমার 18 জন যুবক সৈনিক শহীদ হয়। আমার 2টা মেশিন গান, 2টার ডিটাচমেন্ট সবাই নিহত হয়। তো এই ভয়াবহ যুদ্ধের মধ্যে আমরাও ভেবেছি যে এটি আমাদেরও জীবনের শেষ দিন। আমার সাথে মেজর জিয়াউর রহমানের কয়েকবার ওয়্যারলেস সেট বেতার যন্ত্রের মাধ্যমে কথা হচ্ছে। তিনি জানতে চাচ্ছেন যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে। তিনি আমার থেকে হয়তো 1.5 গজ পিছনেই ছিলেন এবং যুদ্ধের গতিবিধি নিয়ন্ত্রণ করছিলেন। আমি তাকে যুদ্ধ পরিস্থিতি জানাচ্ছিলাম। আধা ঘন্টা পরে 2টি মিগ বিমান এসে ওই যে শত্রুর যে বাংকারগুলো এমসি কলেজে প্রিন্সিপালের বাসায় ছিল, প্রত্যেকটাকে 15 মিনিট ধরে রকেট নিক্ষেপ করে একদম ধূলিসাৎ করে যায়, যার ফলে তারা বাধ্য হয়ে সারেন্ডার করার জন্য সাদা পতাকা উড়িয়ে দেয় এবং আমরাও নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করি। যেহেতু ওপেন জায়গায় ছিলাম, ট্রেঞ্চ করতে পারিনি, শত্রু উঁচু জায়গার থেকে আমাদের ভালোভাবে লক্ষ্যভেদ করতে পারছিল। ওই সময় ওই বিমান আক্রমণের ফলে এবং আমাদের সৈনিকদের দৃঢ়তার ফলে আমরা সেই মুহূর্তে তাদেরকে পরাভূত করতে সক্ষম হই এবং এইভাবেই বাংলাদেশের একটি জেলা, একমাত্র সিলেট জেলা মুক্তিবাহিনী দখল করে প্রথম ইস্ট বেঙ্গল মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে। এটি আমার জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ নিউজ 24-এর সাথে এতগুলো সময় দেওয়ার জন্য। এবং আমরা ইতিহাস, রাজনীতির অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আসলে অনেকগুলো তথ্য আপনার কাছ থেকে পেলাম। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ। এই চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাই। দর্শক, মোটামুটি এই ছিল আজকের নিউজ 24-এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ।